কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটু বড় ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা প্রায় আমাকে কোয়েশ্চেন করেন যে জাপানে আপনি যে জব করতে গিয়েছেন, জবের ফেসিলিটি কেমন? বা আপনার জাপানের সুযোগ সুবিধা কি যেটার জন্য আমি জাপানে যাব? তো আমি আমার ভিডিওতে কোনো ফেক কথা বলব না। জাপানের রিয়েল সিচুয়েশনই তুলে ধরব। যে জাপানের জব ফেসিলিটি কেমন? কার জন্য? আসলে কি ধরনের প্ল্যান অনুসারে জাপানে আসা উচিত? তাহলে ফার্স্ট অফ অল কেন জাপানে আসবেন? ফার্স্ট অফ অল স্টেবল ইকোনমি। অন্যান্য দেশের তুলনায় জাপানের ইকোনমি অনেক স্টেবল। আর ইয়েন কেন স্টেবল সেটা সম্পর্কে আপনি ইউটিউবে দেখতে পারেন, বিভিন্ন ভিডিও আছে, আশা করি আপনারা দেখবেন। তারপর আপনার জাপানে আপনার কাজের মূল্যটা বেশি দেয়। আপনার স্কিলের প্রতি ওনাদের যে রেসপেক্ট থাকবে, ধরেন আপনাকে মামার ছেলে, চাচার ছেলে, আমাদের বাংলাদেশে যেরকম হয়, সেটাকে প্রায়োরিটি দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ডকে প্রায়োরিটি দিবেন, আপনার রেজাল্টকে প্রায়োরিটি দিবেন। দিবে আপনি ওই কোম্পানির জন্য আপনি কি ধরনের অবদান রাখছেন ওই মোমেন্টে সেটা। আপনি যদি ভালো কাজ করেন আপনি অবশ্যই প্রেজ পাবেন। তারপর জাপানের লাইফস্টাইল সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই। এটি সেফ, এটি ক্লিন, এটি অর্গানাইজড, টাইমলি সবকিছু হয়। সেফ বলতে আপনি রাতে 12টা, 1টা, 3টায় যে কোনো জায়গায় হাঁটতে পারবেন, আপনাকে কেউ কিছু করবে না। না হাইজেকিং আছে, না ছিনতাইকারী আছে বাংলাদেশের মতো। যেমন আপনি ফোনে বসে কথা, আপনি বাসে বসে ফোনে কথা বলছেন, সাডেন ফোন টান দিয়ে নিয়ে গেলেন, যে কোনো সময় হতে পারে। খুন খারাপি তো আছে। তো সেগুলো নিয়ে আপনার চিন্তা নেই, এখানে রুলস সবাই ফলো করে। আপনি যদি রাস্তায় একটা গাড়িও না থাকে, আপনার যদি সিগন্যালে লাল বাতি শো করে, আপনি দাঁড়িয়ে যান, ওরা সিগন্যালে দাঁড়িয়ে যাবে, ওরা কেউ পাস হবে না। তো এরকম স্ট্রং স্ট্রিক্ট আপনার জাপানের রুলটা। তারপর আপনি যদি জাপানে আসতে চান, ফার্স্ট স্টেপ আপনি আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজে 5টা লেভেল: N5, N4, N3, N2, N1। তো আপনি যদি জব করতে আসছেন, আমার আমার মেইনলি যাদের জন্য ভিডিওটা আমি বানাই, যারা আপনারা যারা প্রফেশনাল, যারা ভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছেন, তারা কিভাবে জাপানে জব করতে আসবে, সবার জন্য না। আপনি এইচএসসি পাস করলেন, করে চলে আসবেন, এটা মনে করলেন আপনার জন্য এই ভিডিও না, তো আপনি না দেখাই ভালো। তো আপনি যদি প্রফেশনাল জবে জাপানে আসতে চান, যেমন প্রফেশনাল জব কি, আপনি আইটি সেক্টরে হতে পারেন, আপনি সিভিলের হতে পারেন, ইঞ্জিনিয়ারিং এর হতে পারেন, বা ইকোনমিক্স এর হতে পারেন, বা ম্যানেজমেন্টের হতে পারেন, যে কোনো সাবজেক্ট। তো আপনাদের মিনিমাম যে লেভেলটা থাকা উচিত সেটা N2। N5 লোয়েস্ট, N1 হাইস্ট। N2 প্রফেশনাল জাপানিজ লেভেল, যেটা আপনি জাপানে যে কোনো জায়গায় যে কোনো জবে কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশন স্কিল হিসেবে যে আপনার ব্রেক থ্রু পয়েন্ট N2। তো অবশ্যই আপনি আপনার টার্গেট রাখবেন N2 শিখা। আমি আমার স্লাইডে কিছু ডিউরেশন দিয়ে দিয়েছি, যেমন N5 করতে কয়দিন লাগে, N4 করতে কয়দিন লাগে, N1 করতে কয়দিন লাগে। N1টা আপনার দরকার নেই আপাতত, জাপানে আসার আগে। ঠিক আছে, তো আপনি N2 লেভেল নিয়ে আসার চেষ্টা করবেন। তো আপনাদের একটা ওয়েবসাইটে রেফারেন্সও দিয়ে দিলাম, এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ লেভেল কতদিন সময় লাগে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা কেন লাগে? N2 আপনার প্রফেশনাল কমিউনিকেশন জবের জন্য, বা ভালো জবের জন্য যে মিনিমাম লেভেল, সেটা N3 হলে আপনার N2 টা থাকা দরকার, মোর প্রফেশনাল জব। আর আফটার কামিং টু জাপান, আপনি যদি N1 শিখেন ভালো, N1 লেভেল আপনি অ্যাচিভ করলে আপনার স্যালারি বাড়বে, মোর প্রমোশন পাবেন, বা মোর ইম্পর্টেন্স পাবেন। তারপরে আপনার বিভিন্ন ধরনের জব, জাপানে আপনি জবে আসতে পারেন, তবে আমি কিছু জবের আপনি বেসিক সুবিধা সম্পর্কে আপনার সাথে আলোচনা করছি। যেমন আইটি বা সফটওয়্যার রিলেটেড জবে আপনি ধরেন সফটওয়্যার ডেভেলপার হিসেবে আসতে পারেন, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আসতে পারেন, এআই, ডাটা, ক্লাউডের, এখন তো এআই এর অনেক সফটওয়্যার অ্যাপস চলছে, তো আপনারা ওইসব ধরনের জবে আসতে পারেন। স্যালারি আপনার 3.5 মিলিয়ন থেকে 7 মিলিয়ন পার ইয়ার হতে পারে। মাসে ধরেন আপনার না 2 থেকে 3 লাখের মতো, ইয়ানের মতো আপনার ইনিশিয়াল স্যালারি। আপনার পরে গিয়ে আপনার এক্সপিরিয়েন্সের সাথে এটা পারবে। ইনিশিয়াল স্যালারি এটা ইয়েন। তো টাকায় কত, এগুলো আপনার অবশ্যই গুগলে আছে, গুগলে সার্চ দিয়ে ইয়েন থেকে টাকা কত হয় সেটা দেখবেন। তো খুব বেশি ডিফারেন্স না। আর আপনার যে জাপানের সবচেয়ে যে লুক্রেটিভ জিনিসটা, জাপানে বছরে 2 বার বোনাস দেওয়া হয়। এই একটা ডিসেম্বরের সময়, একটা জুলাইয়ের সময়। তো বোনাসটা আপনার কোম্পানির সাথে স্যালারির 1 থেকে 4 গুণ হতে পারে। এবার বুঝুন, আপনার স্যালারি যদি 2 লাখ হয়, আপনি যদি ওটার 1 গুণ পান, তাহলে আপনি 2 লাখ টাকা বোনাস এক্সট্রা পাবেন।
আপনি 4 গুণ দেন তাহলে আপনি 10 লাখ টাকাও বোনাস পাইতে পারেন। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। তো বুঝেন আপনি সেভিংস বা হচ্ছে আপনি যদি ট্রাভেল করতে চান বা আপনি যদি হচ্ছে অনেক টাকার প্রয়োজন, বিভিন্ন সময়ে অনেক টাকার প্রয়োজন হয়, ওই বোনাসের টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি যদি মান্থলি সেভিংস কমও থাকে। দেন সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি যেসব লাইনে আছি নরমালি, আপনি সাইট ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার হিসেবে কাজ করতে পারেন। তারপর বিম, ক্যাট, রেভিট এর জব করতে পারেন। প্রজেক্ট কোঅর্ডিনেশনের জব করতে পারেন। স্যালারি 3 থেকে 6 মিলিয়ন পার ইয়ার। নরমালি আইটি থেকে কম থাকে ইনিশিয়ালি। আপনি যখন লেভেল আপ করবেন আস্তে আস্তে আপনার স্যালারিও বাড়বে। বোনাস সবখানে সেম থাকে। এইসব জবের জন্য আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল মাস্ট। আপনি যদি সাইটে জব করেন, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই সাইটে সবকিছু হ্যান্ডেল করতে হবে, সবার সাথে কথাবার্তা বলতে হবে। আপনি তো জাপানিজ না জানলে এখানে আপনার চাকরি করাই সম্ভব না। অনেক এজেন্সি বলবে যে আপনি হচ্ছে N5 করেন, N4 করেন, বেসিক লেভেলে শিখেন, আপনারা আপনার ইঞ্জিনিয়ারের জব দিয়ে দেবে, হ্যাঁ। কিন্তু যখন আসে তখন দেখা যায় হচ্ছে সাইটের মধ্যে হচ্ছে কামলা দেওয়া লাগে, হ্যাঁ, পাত্তর ভাঙা লাগে, পাত্তর ভাঙা। N5 শিখে আসছে না, তো আপনি কন্ডিশিয়া বলে হচ্ছে পাত্তরই ভাঙতে হবে। তো N2 শিখে আসেন অ্যাটলিস্ট, আপনি যদি ভালো প্রফেশনাল জব করতে চান। তারপর কিছু জব আপনার যদি ইংলিশ স্কিল ভালো থাকে, ইংলিশ সার্টিফিকেশন থাকে, ইংলিশ টিচিং জবে আসতে পারে। এটা নিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন যদি আপনি ইন্টারেস্ট থাকে। এছাড়া এগুলো হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, মিডিয়া, ইউআই ইউএক্স, বিজনেস অ্যান্ড অফিস সাপোর্ট, অফিসের বিভিন্ন ধরনের জব থাকে। তো এগুলোতে আপনি আসতে পারেন। তো আপনারা কিভাবে জব খুঁজবেন? তো আপনারা সবসময় হচ্ছে ইজি ওয়ে বেছে নেন। আপনারা হচ্ছে এই যে বাংলাদেশে যেসব হচ্ছে আপনার কনসালটেন্সি ফার্ম আছে, ভালো কিছু আছে, ওগুলোর কথা বলতেছি না, কিন্তু যেগুলো আছে দালাল টাইপের, আপনারা ওদের কাছে যান, ওদেরকে হচ্ছে লাখ লাখ টাকা ধরাই দেন, ওরা আপনাদেরকে ইঞ্জিনিয়ার বলে কামলার জবে এনে ঢুকায়। তো এগুলা করবেন। আপনি যদি শিক্ষিত হন, আপনার যদি ন্যূনতম কমন সেন্সও থাকে, আপনি হচ্ছে নিজেই জব সার্চ করে বের করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি হচ্ছে আপনার একটা লিঙ্কডইন আইডি থাকা দরকার। লিঙ্কডইন হচ্ছে বাংলাদেশিদের জন্য জব সার্চ করার বেস্ট একটা মিডিয়াম। তো ওখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের জাপানিজ কোম্পানি আছে, এমপ্লয়ি আছে, দেখবেন যে ওদের আইডিতে আপনি নক দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের জবের ইনফরমেশন নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তারপর জাপানিজ কিছু জব ওয়েবসাইট আছে, যেমন daijob.com, গাইজিনপট অ্যান্ড ইনডিড। এগুলো আপনি সার্চ করে আপনার সময় মতো দেখতে পারেন। তবে আপনার হচ্ছে জবের আইডিয়ার জন্য আপনি ওদের রিকোয়ারমেন্ট গুলো দেখবেন, যে দেখবেন ল্যাঙ্গুয়েজ এবিলিটি সবগুলোর মধ্যে N2 বা N1 লেখাই আছে। তো জাপান ভার্সেস বাংলাদেশ একটু তুলনা করতে চাই, কেন আপনি জাপানে আসবেন? অবভিয়াসলি হায়ার ইনকাম। বাংলাদেশে তো আপনার স্যালারি নেই। আপনার যে হচ্ছে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং এর জব সোপ বা ইয়া জব হবে, বা সে জায়গায় গ্রাজুয়েট করলে স্যালারি নেই, জবই তো নেই, স্যালারি করতে থাকে। তো জব যদি থাকে তাহলে না স্যালারি থাকে, জব যদি আপনি পানও দেন আপনারা 25 থেকে 30 হাজার বেশি দিচ্ছেন। তো আপনি হচ্ছে জাপানে আসলে কি কি সুবিধা পাবেন? আপনি যে হায়ার ইনকাম করতে পারবেন এবং সেভিংও করতে পারবেন। তো সেভিংসটা হচ্ছে কিছুটা আপনার উপর। আপনি যদি বেশি খরচ করেন, আপনি একদিনেও জাপানে আপনার স্যালারি শেষ করতে পারবেন। তো অবশ্যই আপনি যদি সেভিংস মাইন্ডেড হন, আপনি হচ্ছে তুলনামূলকভাবে অনেক সেভিংস করতে হবে। আমি আমার পরের স্লাইডে দেখাবো আপনাদেরকে যে আপনারা কিরকম সেভিংস ইনিশিয়ালি চিন্তা করতে পারেন। তারপর আপনি যে জবে আসলেন, আপনি যদি ভ্যালিড ভাবে আসেন, আপনাকে ওই জবই করতে দিবে। বাংলাদেশে যেমন কর্পোরেট জবগুলো আছে, যে বস হচ্ছে বলবে যে এই তুমি বাজার করে নিয়ে আসো, আমার জন্য হচ্ছে সিগারেট নিয়ে আসো, এই টাইপের জিনিসপত্র বলবেন। আপনি যে জব করতে ঢুকছেন ওই জবে আপনাকে করবেন। তারপর এদের লেভেল হচ্ছে অনেক স্ট্রং। ওদের যে স্যালারি স্ট্রাকচার আছে, 1 আওয়ারে যে স্যালারি দিতে হবে, আপনি যদি ওভারটাইম করেন, ওভারটাইম করলে আপনাকে পে করতে হবে। এগুলো ওদের রুলসে স্ট্রিক্ট। আপনাকে হচ্ছে ওভারটাইম করাবে, পে করবে না, এই জিনিস নেই। বাংলাদেশের মতো নেই যে আপনি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনার কোনো ওভারটাইম পে নাই, এই জিনিস হবে না। তারপর জাপানের পাসপোর্ট, আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ নেন, তাহলে আপনি যদি জাপানের পাসপোর্ট পান, আপনি 190টা দেশে ভিসা ফ্রি ভাবে যেতে পারবেন। বাংলাদেশের পাসপোর্টের কথা তো বললাম না, বাংলাদেশের পাসপোর্টের কোনো ভ্যালুই নেই, এটা বাদ। তো আপনি যদি জাপানে লং টার্ম চিন্তা করেন, তাহলে আপনার জন্য এই সুবিধাটা আসতে পারে। তারপর জাপানে কোনো আপনার পলিটিক্স নিয়ে কেউ চিন্তা করে না, কোনো মামা লাগে না, কোনো চাচা লাগে না।
আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটি ভালো হলে আপনি আপনার মামা চাচা। অবভিয়াসলি আপনি আপনার বুদ্ধি খাটায় হচ্ছে আপনার কাজগুলা করতে পারবেন যদি আপনি প্রপার ল্যাঙ্গুয়েজ শিখে আসেন। আপনি যদি কম ল্যাঙ্গুয়েজ শিখে আসেন N5 বা N4 শিখে আসেন তাহলে আপনাকে অন্যরা যারা ল্যাঙ্গুয়েজ ভালো পারে তারা হচ্ছে আপনারে ঘুরাবে। হুম, এটা হচ্ছে আপনার জানা লাগবে। দেন আমি একটা মান্থলি এক্সপেন্সের একটা একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। এটাই যে আপনাদের ফলো করতে হবে বা এটাই যে আপনাদের এক্সপেন্স হবে বা স্যালারি হবে সেটা কোনো আসলে গ্যারান্টি নেই। কম হইতে পারে, বেশি হইতে পারে। তবে এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে একদম ইনিশিয়াল। পুরো মানে আপনার গ্র্যাজুয়ালি আপনার স্যালারি বা এক্সপেন্স এই রেশিওটা বাড়তে কমতে পারে। যেমন আপনার ট্যাক্স আপনার প্রায় 30,000 ইয়েন, আপনার স্যালারির উপর আপনার প্রায় 30,000 ইয়েনের মতো ট্যাক্স পে করতে হতে পারে পার মান্থলি। বিভিন্ন ধরনের হোকেন থাকে। হোকেন মানে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স থাকে। যেমন মেডিকেল ইন্স্যুরেন্স থাকে, আপনার ওয়ার্ক ইন্স্যুরেন্স থাকে, লেবার ইন্স্যুরেন্স থাকে। তো সেগুলো আপনার মানে একত্র হয় আপনার স্যালারি ট্যাক্স থাকে, এগুলো আপনাকে পে করতে হতে পারে। জাপানের যে হাউস রেন্ট আছে সেটা নর্মালি 60 থেকে 70,000 এর মতো হয়, কিন্তু আপনার কোম্পানি প্রায় কোম্পানি হচ্ছে এটা হাফ পে করে, তাহলে আপনার হয়তো 30,000 এর মতো পে করা লাগতে পারে। তারপর যে বিলস আছে যেমন আপনার হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল, তারপর ফোন বিল, এগুলো সবগুলো মিলিয়ে 10,000 ইয়েনের মতো যাবে মান্থলি। ফুড হচ্ছে 30,000 ইয়েন, এটা হচ্ছে একটু সমস্যা। আপনি যদি হচ্ছে খুব বেশি বাইরে খাইতে পছন্দ করেন তাহলে হচ্ছে বা একটু বেশিও যাইতে পারে, বা আপনি বাসায় রান্না করতে পারলে বাইরে খাওয়ার বিষয়টা হচ্ছে আপনি যদি ম্যানেজ করতে পারেন আপনার 30,000 ইয়েনের মধ্যে হয়ে যাবে। দেন ট্রাভেল মান্থলি তো থাকে যে আপনি এখানে ঘুরতে যাবেন, ওখানে ঘুরতে যাবেন, বিভিন্ন ধরনের জায়গায় হচ্ছে গিয়ে হচ্ছে ছবি তুলবেন। তো ওইসব আপনি কষ্ট হচ্ছে আপনি 10,000 ইয়েন ধরে রাখতে পারেন। আর আপনি যদি এটা সেভ করতে পারেন তাহলে তো ভালো। এরপরে আমরা সবাই তো বাংলাদেশে টাকা পাঠাই, তো সবাই বিভিন্ন ধরনের অ্যামাউন্ট পাঠায়। ধরেন 40 থেকে 50 বা 30,000 আপনি যদি পাঠান তাহলে আপনার উপর ডিপেন্ড করে সেটা, অবভিয়াসলি। তারপর সেভিংস যেটা এটা হচ্ছে আপনার বেতন যদি হয় বেতনের উপর ডিপেন্ড করে। নর্মালি মিনিমাম 30 থেকে 40,000 ইয়েন আপনি সেভ করতে পারবেন মান্থলি ইনিশিয়ালি। আপনার স্যালারি যখন ইনিশিয়াল স্যালারি থাকবে তখন আর এটা 50,000 হইতে পারে, 60,000 হইতে পারে, ডিপেন্ডস অন দ্য পার্সন, সে কেমন খরচ করছে। তারপরে এই যে চার্টটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফিউচারে, আপনার তো জাপানে আসবেন, আপনার তো ফিউচার গোল না থাকলে হবে না, আপনার তো একটা ফিউচার গোল থাকতে হবে। যেমন আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্সি একটা ওয়ে আছে, দেন ন্যাচারালাইজেশন হচ্ছে ন্যাশনালিটি আর কি। তো আপনার হচ্ছে এখন জাপানে বিভিন্ন ধরনের ল চেঞ্জ হচ্ছে। আপনার এখন দুইটাতেই 10 ইয়ার লাগার কথা। পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনাকে 10 ইয়ার থাকতে হবে, যেখানে মিনিমাম 5 ইয়ার আপনার হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর ন্যাশনালিটিও আমার মনে হয় এখন হচ্ছে সেটা 10 ইয়ার 5 ইয়ার করে দিবে, কিন্তু আগে বা এই বছর পর্যন্ত একটা 5 ইয়ার থাকলেই হতো। যদিও 10 ইয়ার পরে অ্যাপ্লাই করা ভালো, কারণ আপনার অনেক রিকোয়ারমেন্ট থাকে, আপনার কাগজপত্র ঠিক থাকা লাগে, আপনার পয়েন্ট থাকা লাগে, যেমন আপনার ল্যাঙ্গুয়েজ একটা লেভেল থাকা লাগে, অ্যাটলিস্ট N2 আপনি করে আসলে আপনার এত চিন্তা করার কিছু নেই, পরে জাপানে এসে আপনি N2 নিয়ে নিলেন। হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্সি হচ্ছে আপনি আপনার কান্ট্রিতে সিটিজেন থাকতে পারবেন, জাপানে হচ্ছে আপনার আর ঢুকতে আর ভিসা লাগবে না। তবে পার্মানেন্ট রেসিডেন্সির একটা ইয়া হলো যে আপনি যদি জাপানে কোনো রুলস টুলস ভাঙেন আপনাকে যে কোনো মুহূর্তে ডিপোর্ট করে দিতে পারেন, বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। যেটা আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাইলেও আপনি যদি বলেন যে না এবার তো হাতে পাইয়া গেছি এবার হচ্ছে সব ভাঙিয়ে ফেলেন, এটা হলে হবে না। আর ন্যাশনালিটি যেটা ন্যাচারালাইজেশন যেটা, সেটা হচ্ছে আপনি জাপানিজ সিটিজেন হয়ে গেলেন, তখন সমস্যাটা কি জাপানে হচ্ছে একটা কান্ট্রি সিটিজেন থাকা যায়। আপনি যদি জাপানিজ সিটিজেনশিপ নেন আপনাকে বাংলাদেশের সিটিজেনশিপ ছাড়তে হবে, তাহলে আপনি জাপানে ভোট দিতে পারবেন, আপনি যতদিন ইচ্ছে জাপানে থাকতে পারবেন। বাংলাদেশে যাওয়ার সময় যদিও আপনার ভিসা পাসপোর্ট করে যাইতে হবে। দেখ তাও 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 খারাপ না, কারণ আপনি জাপানের নাগরিক, আপনি 190টা দেশে ভিসা ফ্রি ভাবে যাইতে পারছেন, আপনি জাপান থেকে যে কোনো দেশে যে কোনো সময় যাইতে পারবেন, জাপানের সব সুযোগ সুবিধা পাবেন। তো এটা বলার কিছু নেই, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে একটা র্যাঙ্কে আপনি দেখবেন যে হচ্ছে জাপানের যে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট 2025, সেটাতে জাপান হচ্ছে সেকেন্ড। এটা সেকেন্ড থার্ড এর মধ্যে উঠানামা করে। তবে এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার জাপানি পাসপোর্টটা কত স্ট্রং। বাংলাদেশি সবুজ পাসপোর্ট ওইটার কথা বলি তো কোনো লাভ নাই, ওটা কোনো ভ্যালু নেই। তো সবাই হচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ জাপান চলে গেছে, হ্যাঁ N5 করে জাপান চলে গেছে, N4 করে জাপান চলে গেছে।
কিন্তু আসলে যে চ্যালেঞ্জগুলো, রিয়ালিটিগুলো সেগুলো আমি আপনাকে বলি। ল্যাঙ্গুয়েজ শিখাটা এত সহজ না। মনে করেন যে আর এন্টু শিখতে বলছে, এন্টু শিখতে আর কয়দিন? ২ টা বছর আপনি যদি ২ টা বছর আপনি যদি এফোর্ট না দেন, মানে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় পড়াশোনা না করেন, সিরিয়াসলি না পড়েন, ঢিলামি দেন, তাহলে আপনার আর ল্যাঙ্গুয়েজ শিখা লাগবে না। আপনি বাংলাদেশে থাকবেন, বা অন্য দেশে চলে যাবেন, আপনার ইচ্ছা। তারপর জাপানের ওয়ার্ক কালচার অনেক ডিসিপ্লিন। এখানে আপনি যদি রুল ব্রেক করেন, আপনি যদি কাজে ভুল করেন, কাজে ফোকাস না দিয়ে আপনার অফিসে হচ্ছে ফোনে কথা বলতেছি সারাদিন, তাইলে আপনি জাপানে টিকতে পারবেন। আপনার যদি এই টাইপের এই স্টাইল যে এই চা সিঙ্গারা নিয়ে আসতেছে না কেন, চা সিঙ্গারা ব্রেক নেই 10 মিনিট পর, তাহলে হয়েছে। আপনি যদি আপনার কাজ সিরিয়াসলি করতে পছন্দ করেন তাহলে আসুন। তারপর আপনার কাজের একটা প্রেশার থাকবে, মানে আপনার থেকে সবাই এক্সপেক্ট করবে যে আপনি কাজে 100% দিবেন। আপনার কাজে হচ্ছে আপনি ফোকাস দিবেন। কাজে যে কোনো সমস্যা হলে আপনি আপনার সুপিরিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, বারবার জিজ্ঞেস করতে পারেন, এটা সমস্যা। কিন্তু জিজ্ঞেস করে আপনি যদি কাজে মিস্টেক করেন বা বারবার হচ্ছে সেম জিনিস রিপিট করেন, সেম মিস্টেক রিপিট করেন, আপনার প্রতি ওরা বিরক্ত হবে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে জাপানে তো ধরেন রিক্সা নেই আর ট্যাক্সি ভাড়া অনেক, কিন্তু এদের হচ্ছে আপনার কমিউনিকেশন সিস্টেম অনেক ভালো। এরা হচ্ছে আপনার ট্রেন থাকে, মেট্রো থাকে, যে কোনো পয়েন্টে আপনি ট্রেনে যাইতে পারেন, কিন্তু ট্রেন স্টেশন থেকে আপনার বাসায় কাছেও না হইতে পারে। তো আপনার ওই ডিস্টেন্সটা একটু হাঁটা লাগবে, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হোক বা 800 মিটার হইতে পারে। পিটিশন প্রত্যেকদিন হাঁটাহাঁটি করা লাগবে। আর যথেষ্ট পরিমাণ হাঁটাহাঁটি করে আপনি হেলদিও থাকবেন। হেঁটে স্টেশন পর্যন্ত যাইতে হবে আপনাকে ট্রেন ধরতে হলে। তারপর এই যে মুসলিম, এখানে হালাল ফুড পাওয়াটা এত সহজ না। প্রত্যেকটা দোকানে অনেক ধরনের খাবার থাকে, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম হালাল। হুম হয়তো বা পর্ক বা অ্যালকোহলের কোনো কিছু আপনার এটার সাথে এড থাকে। তো ওইসব হালাল খাবার পাওয়া যায়, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আপনি যদি এটার জন্য আপনার যদি ভালো ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি বুঝতে পারবেন যে কোনটা হালাল কোনটা হারাম। আর বিভিন্ন বাংলাদেশি শপ তো আছে, আমাদের হালাল শপ তো আছে, ওখান থেকে আপনি অর্ডার দিতে পারেন। তো ওটাও কোনো মেজর ইস্যু না যে আপনি ভাবেন যে আরে জাপান গেলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, কিছুই হবে না। আপনি ঠিক থাকলে সব ঠিক থাকবে। কিন্তু এই চ্যালেঞ্জ গুলো আপনার লাইফে ওর্থ করে। আপনি যদি ফিউচারে ভালো কিছু করতে চান, ভালো একটা দেশে থাকতে চান, আপনি ফিউচার জেনারেশনকে ভালো একটা অপরচুনিটি দিতে চান, তাহলে আপনার জাপানে থাকাটা বেটার। তো ফাইনালি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে আপনারা যদি জাপানে আসার কোনো প্ল্যান করেন, তাহলে অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে আসবেন। অ্যাটলিস্ট N2 পর্যন্ত শিখে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। N5 N4 বলে যারা বলে যে না ইঞ্জিনিয়ার বানাই দিব, 10 লাখ টাকা দাও, নো, একবারে বাদ। ওই জায়গায় আপনি যাবেনই না। তারপর আপনি স্কিল নিয়ে আসেন। আপনি হচ্ছে গ্রাজুয়েট করলেন, আপনি যদি কোনো কাজই পারেন না, এখানে আসে আপনাদের শিখাই দিবে। শিখাবে ঠিক আছে, কিন্তু আপনার একটা নির্দিষ্ট কাজ তো পারা লাগবে, একটা নির্দিষ্ট লেভেলে কাজ তো পারা লাগবে। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো আপনি জেনে আসবেন। তারপর ধৈর্য রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ শিখতে যেমন ধৈর্য লাগবে, জব পাইতেও ধৈর্য লাগবে, এসে জবে স্কিল ডেভেলপ করতে এন্ড কেরিয়ার ডেভেলপ করতে ধৈর্য লাগবে। তো অধৈর্য, অস্থিরতা নিয়ে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। দেন জাপানে আপনি যত এফোর্ট দিবেন, ফিউচারে জাপান আপনাকে ততই রিওয়ার্ড দিবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাবো না, যা রিয়েলিটি তাই বললাম। তো অবভিয়াসলি আপনারা আপনাদের কনসিডারেশন নিয়ে আপনারা আপনাদের মতো চিন্তা করে ডিসকাশন করে জাপানে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে মেইল করবেন। আমি আমার মেইল আইডি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।